আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ এনায়েত। তো বিসিএস প্রোগ্রামের আরেকটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমাদের টপিক আমাদের লেকচার 13 আর পার্ট 3। তো লেকচার 13 এ কি কি আছে দেখেন। বিন্যাস সমাবেশ মানে কম্বিনেশন পারমুটেশন, 2 নম্বর পরিসংখ্যান, আর 3 নম্বর সম্ভাবনা। তো আজকে আমাদের টপিক সম্ভাবনা বা প্রবাবিলিটি সংক্রান্ত ম্যাথ। আর দেখেন আমি এখানে লিখে দিয়েছি এই চ্যাপ্টারটা 9-10 এর হায়ার ম্যাথ চ্যাপ্টার চ্যাপ্টার 14 এ আছে, এবং আপনার এসএসসি সেকেন্ড পেপার অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10.2 তে আছে। আমি এটা কেন বললাম, আর যদি আপনাদের আরো বেশি শেখার আগ্রহ থাকে তো আপনি এই বইগুলোতে এই চ্যাপ্টারগুলো খুঁজবেন। আর এই আমি যখন এই আমাদের দেখতে পাচ্ছেন 36 এবং 37তম বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে। তো ওই দুইটা কোশ্চেনে 9-10 এর বই থেকে হুবহু আসছে, অলমোস্ট হুবহু। তো আপনি 9-10 এর বইগুলো বা ইন্টারমিডিয়েট গুলো একটু নাড়াচাড়া করেন, তাহলে আপনার জন্য খুব ফায়দা হবে। যেমন এই চ্যাপ্টার এই লেকচারে যে বিন্যাস সমাবেশ, এই বিন্যাস সমাবেশ পুরোটা কিন্তু আপনার ইন্টারমিডিয়েট কনসেপ্ট, আর এটা ইন্টারমিডিয়েট আপনার ফার্স্ট পেপারে আছে। তো ওইখান থেকে আপনি যদি একটু দেখেন আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা দেরি না করে শুরু করি। তো এই সম্ভাবনা জিনিসটা কি? তো ম্যাথ জিনিসটা আমরা সব কিছু কাউন্ট করি, তাই না? ধরুন একটা জিনিস কত হবে, তার অ্যান্সার কত হবে, বা এক্সাক্ট মান আমরা বের করতে পারি, বাট কিছু জিনিস আমরা বের করতে পারি না। ধরেন আপনার ধরেন আমি যদি একটা বক্স নেই, একটা বক্স নিলাম, তো এই বক্সে ধরেন 3টা লাল বল, দুইটা ধরেন হোয়াইট বল, আর 3টা লাল বল আছে। তো আমি যদি না দেখে তুলি এখান থেকে একটা বল, তো এই বলটা কি লাল হবে নাকি সাদা হবে, এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না। এই যে নিশ্চিত করে কোনো জিনিস না বলতে পারা, এটাকে বলা হয় অনিশ্চিত, মানে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকে সম্ভাবনার উৎপত্তি। তো চলেন আমরা দেরি না করে শুরু করি। তো কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। একটা যে দৈব ঘটনা। তো দৈব ঘটনা মানে কি দেখেন, দৈব ঘটনা বা এটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যে কোনো জিনিস যখন আমরা একটা কাজ করবো, যখন ওর রেজাল্ট আমরা জানবো না সঠিকভাবে, এইটাই হতে পারে, আসলে ওটাকে বলে দৈব ঘটনা। ঠিক আছে, একটা আমার কনসেপ্ট যে যে জিনিসটা আমরা রেজাল্ট জানি না সঠিকভাবে যে এটাই হবে, সেটা আমাদের দৈব ঘটনা। এখন এই ঘটনা যে অনুকূল ঘটনা, তাহলে কি অনুকূল ঘটনা সেটা কি জিনিস? ধরেন আপনি এই বাক্স থেকে, এই বাক্স থেকে আপনি সাদা বলের সম্ভাবনা কত বের করতে যাচ্ছে, তখন এই বাক্সের মধ্যে মোট কতগুলা বল আছে বা মোট কতগুলা ঘটনা আছে, যতগুলা বল ততগুলো ঘটনা। তো সেটা আপনি কোথায় হবে বলেন তো, নিচে। অর্থাৎ মোট ঘটনার সংখ্যা সেটা নিচে হবে ডিনোমিনেটরে, আর নিউমিনেটরে থাকে আপনি কার চাচ্ছেন, সাদা বলের সম্ভাবনা। তো সাদা বল কিনা আপনার অনুকূল ঘটনা। তো সাদা বল এখানে কয়টা আছে বলেন তো, অনুকূল ঘটনার সংখ্যা, ওকে। তাহলে সাদা বলের সম্ভাবনা কত হবে সহজে আমরা বের করতে পারি। তো অনুকূল ঘটনা কয়টা আছে, সাদা বল আছে কয়টা, 2টা। আর মোট ঘটনা, মোট বল যে কয়টা আছে সেটা মোট ঘটনা। তো মোট বল আছে কয়টা, 5টা। সো সাদা বলের সম্ভাবনা হবে 2/5। এটা আমরা ম্যাথমেটিশিয়ানরা এটাকে এভাবে প্রকাশ করি, এভাবে, এই যে পি অফ হোয়াইট। পি মানে প্রবাবিলিটি থেকে পি আসছে, তো পি অফ হোয়াইট সমান 2/5। তো আমরা অনুকূল ঘটনা বুঝলাম। 3 নম্বর
অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা। এটা কি জিনিস? অসম্ভব ঘটনা মানে একদম টোটালি আনশিওর এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। ঠিক আছে, অসম্ভব ঘটনা আর এটা নিশ্চিত ঘটনা। শিওর ইভেন্ট, এটাকে বলে শিওর ইভেন্ট। ইভেন্ট মানে ঘটনা। আর ইম্পসিবল ইভেন্ট, এই তো এই দুটো ঘটনা আমি আসলে উদাহরণ দিয়ে বুঝালে আপনি ভালো বুঝবেন। অসম্ভব ঘটনা মানে হচ্ছে এই বলে দেখেন এই বাক্সের মধ্যে সাদা আর লাল আছে, তো আমি যদি আপনাকে বলি যে এই বাক্সে কালো বল তুললে কালো বল হওয়ার, সেই বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? দেখেন এই বাক্সে কিন্তু কালো বল নাই, সো এটার সম্ভাবনা কত হবে? 0। অর্থাৎ যেটা একদম ঘটবেই না সেটার সম্ভাবনা কত হবে? 0। ওকে, আর নিশ্চিত ঘটনা কোনটা? ধরেন একটা আমি বাক্স নিলাম, একটা বাক্স নিলাম, যে বাক্সের সবগুলা বল দিলাম সাদা, যতগুলা বল দিলাম সাদা, ধরেন 10টা সাদা বল আছে, তো আমি যদি চোখ বুঝে একটা বল তুলি ওইখান থেকে, তো সেটা কি হবে? অবশ্যই সাদা হবে। অর্থাৎ এটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি ঘটনার রেজাল্টটা কি হবে। তো সেই ধরনের ঘটনাকে বলা হয় শিওর ইভেন্ট। আমাদের আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে এই ম্যাথগুলো আমরা পারবো। এখন হচ্ছে আমরা স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা বুঝবো, ডিপেন্ডেন্ট ইভেন্ট আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। স্বাধীন ঘটনা এটা হচ্ছে অধীন ঘটনা, এটা হচ্ছে বর্জনশীল ঘটনা বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। ওকে, অবর্জনশীল ঘটনা। তো এগুলোকে ইংলিশে কি বলা হয় আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আপনি কেন ইংলিশে লাগবে? অবশ্যই আপনি যখন ব্যাংক জব দিবেন সব ইংলিশে থাকবে, তাই অবশ্যই ডিসজয়েন্ট ইভেন্ট। আর এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বুঝতে পারছেন, ইন্ডিপেন্ডেন্ট। এই ঘটনাগুলো আমি একটু ডিসকাস করব। এগুলো আসলে কি জিনিস? এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আমি লিখলাম এটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এটা তো স্বাধীন ঘটনা কি? স্বাধীন ঘটনা হচ্ছে যে একটা ঘটনা যদি আরেকটা ঘটনার উপর ডিপেন্ড না করে সেটাই স্বাধীন, সহজ সিম্পল। আর অধীন ঘটনা কি? যদি ধরেন দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আরেকটা ঘটনার উপর ডিপেন্ড করে সেটা কি? অধীন ঘটনা। ধরেন আমি উদাহরণ দিয়ে বুঝাই, আমি দুইটা মুদ্রা নিলাম, একটা মুদ্রা তো গোলই থাকে, আমি গোল করে আঁকতেছি। তো মুদ্রা কি হবে? এইচ হেড অথবা টেল হয়, তাই তো? তো এই মুদ্রা আমি নিক্ষেপ করলাম আর আপনি এই মুদ্রা নিক্ষেপ করলেন, তো আমার মুদ্রায় এইচ না টেল হবে সেটার উপর আপনার মুদ্রায় এইচ না টেল হবে সেটা কি ডিপেন্ড করে? না। তো দেখেন তাহলে এই দুটো হচ্ছে কি পরস্পর স্বাধীন ঘটনা, অর্থাৎ একটার উপর আরেকটার কি ডিপেন্ড করতেছে না, সেটা কি ঘটনা? স্বাধীন ঘটনা। তাহলে অধীন ঘটনা কি? যদি একটা ঘটনা ঘটার সাথে আরেকটা ঘটনার কি রিলেটেড থাকে সেটা হচ্ছে অধীন ঘটনা। যেমন ধরেন
আমরা যে একটু আগে বাক্স নিয়েছিলাম, প্রথম কত ছিল? 2টা হোয়াইট বল ছিল আর 3টা রেড বল ছিল। আমি যদি এই বাক্স থেকে একটা বল প্রথমে তুলে নেই, যে কোনো একটা বল ধরেন তুলে নিলাম, একটা বল তোলা হয়ে গেল, একটি বল তোলা হলো। এবার আমি আরেকটা বল এই বাক্স থেকে তুলবো, দ্বিতীয়বার আমি এই বাক্স থেকে আবার তুলবো। এখানে একটু কথা আছে, যদি বলা হয় পুনরাবৃত্তি করে, পুনরাবৃত্তি করা মানে হচ্ছে আমি যেই বলটা তুলেছিলাম সেই বলটা আবার এখানে রেখে দিব। নরমালি আমাকে এটা বলে থাকে না, যদি কিছুই বলে না দেওয়া থাকে তাহলে আমি ধরবো পুনরাবৃত্তি করে না করে, মানে এটা বলটা আবার রাখা হয় নাই। তো দ্বিতীয়বার যখন আমি আবার একটা বল তুলবো, সেই বলটা কি হবে, সেই বলটা কি হবে, কোন কালার হবে, সেটা কিন্তু প্রথম বলের উপর নির্ভর করে। অর্থাৎ সেই বলটার সম্ভাবনা প্রথম বলটা কি হইলো সেটার উপর ডিপেন্ড করে। তো এই ধরনের ঘটনা হচ্ছে অধীন ঘটনা, ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর হচ্ছে বর্জনশীল বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, আর এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। আপনারা আমাদের ক্লাস 6, 7 বা 9, 10 হয়তো একটা জিনিস দেখবেন, সেটা ব্যনচিত্র। তো আমি ব্যনচিত্র সাহায্যে খুবই দেখাইতে পারি এটাকে। তাহলে আমরা দুইটা ঘটনা আমরা বুঝাইলাম, এই দুইটা ঘটনা। কোন শ্রেণীর হচ্ছে ধরেন ফিজিক্সে পাস করার সমান হচ্ছে এইটা ফিজিক্স, আর ধরেন আরেকটা সাবজেক্ট ধরেন ম্যাথ, ম্যাথে কেউ ম্যাথ নিয়েছে কেউ ফিজিক্স নিয়েছে, ধরেন এরকম ধরেন কেউ ফিজিক্স নিয়েছে কেউ অনার্সে ম্যাথ নিয়েছে। তো এই দুটো কিন্তু পরস্পর কি বিচ্ছিন্ন ঘটনা, একটার উপর একটা ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? তো দেখেন, তো এই দুটো ঘটনা এমন যে একটি ঘটলে আরেকটি ঘটতেও পারে নাও ঘটতে পারে। একটি ঘটলে যখন আরেকটি, যখন আমি এটাও নিয়ে নিচ্ছি ব্যনচিত্রের সাহায্যে, তারপরে আমি ডিসকাস করতেছি। এই যে এটা একটা কমন একটা জিনিস থাকবে, এই দেখেন এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। যে যখন বর্জনশীল ঘটনা কি, একটি ঘটনা ঘটলে যখন আরেকটি ঘটবে না, অর্থাৎ যে ফিজিক্স দিয়ে নিয়েছে সে ম্যাথ নিবে না, তার মানে হচ্ছে যে একটি ঘটনা ঘটলে আরেকটি যখন ঘটবে না, তখন হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় পরস্পর কি বিচ্ছিন্ন ঘটনা। একটি ঘটলে আরেকটি ঘটতে পারে, যেমন ধরেন এই যে ফিজিক্স, এই যে ম্যাথ। তো এখানে যে ছাত্রগুলো আছে, আমি ফিজিক্স ম্যাথ না নিয়ে অন্য কিছু বুঝাই, ফিজিক্সে পাস আর ম্যাথে পাস। তো কিছু ছাত্র আছে যারা দুইটা বিষয়ে পাস করেছে, এরকম আছে না কিছু ছাত্র, এই যে। তো সেটা হচ্ছে এই কমন জিনিস, দুইটা জিনিস যখন কমন থাকবে তখন তাদেরকে বলা হয় অবর্জনশীল ঘটনা। আর যখন হচ্ছে কোনো কমন জিনিস থাকবে না, হ্যাঁ, দুইটার মধ্যে যখন কমন টার্ম থাকবে না, একটি ঘটলে আরেকটি ঘটবে না, তো এই ধরনের ঘটনাকে বলা হয় পরস্পর অবর্জনশীল ঘটনা। তো আশা করি তোমরা আপনারা বুঝতে পারছেন এটা। তো তো অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্র কি? তো সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, অবর্জনশীল ঘটনার সূত্র পাশাপাশি লিখে দিচ্ছি। ধর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো দুইটা হচ্ছে একত্রে ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, আর এখানে হচ্ছে এরকম পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। এই যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হচ্ছে এই যে এটা, এই পার্টটুক, এই পার্টটুক সমানা বাদ দিলেই হচ্ছে আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? তো স্বাধীন ঘটনা, অধীন ঘটনা আমরা দেখলাম। এখন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, যে পূরক ঘটনা।
পুরো ঘটনা কি জিনিস। তো পুরো ঘটনা হচ্ছে পুরো ইভেন্ট মানে কমপ্লিমেন্টারি ইভেন্ট, একটা জিনিস ঘটা আর না ঘটার কে, এই দুটো ঘটনাকে বলা হয় পরস্পরের কমপ্লিমেন্টারি ইভেন্ট, এবং এই দুটোর যোগফল অবশ্যই কিন্তু কত হবে, অন হবে। ধরেন এক ব্যক্তির ফিজিক্সে পাস করার সম্ভাবনা আর ফিজিক্সে পাস করা না করার সম্ভাবনা সমান সমান অবশ্যই অন হবে। হ্যাঁ, এই সূত্রের সাহায্যে কিন্তু একটা আপনার বিসিএস এর একটা কোশ্চেন আসছিল। তো একটা ঘটনার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমরা সি দিয়ে বুঝাই, কমপ্লিমেন্টারি দিয়ে বুঝাই, এই দুটোর যোগফল হচ্ছে কত হবে, 1 হবে। তো আমাদের বেসিক কিছু কনসেপ্ট হয়ে গেল, এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো দেখেন আপনারা দেখছেন আমার সামনে হচ্ছে এটা হচ্ছে একটু আগে এই বইটা হচ্ছে হায়ার ম্যাথের বই, ইন্টারমিডিয়েট সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে আমার 19 এর হায়ার ম্যাথ বই। এই মধ্যে দেখেন আপনি এই বিসিএ যে হচ্ছে 36তম বিষয়ে যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে এই বই হুবহু থেকে চলে আসছে। আমি আপনাকে বলে দিচ্ছি কত নাম্বার, এই যে 293 পৃষ্ঠা হচ্ছে আপনার হচ্ছে এই হ্যাঁ 6 নম্বর অঙ্ক। তো 206 নম্বর অঙ্কটা আমি করে ফেলি, সেম অঙ্ক। সেই অঙ্কটা ছিল, আমি এটা নিচ্ছি, যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে কয় দিন, মোট 5 দিন বৃষ্টি হয়েছে। ওই সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ওই সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করতে বলা হচ্ছে। আগে বের করি বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। তো বুধবার বৃষ্টি হওয়ার, এটা আপনার 36তম বিশেষ পরীক্ষা আসছে, বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে, এই দেখেন অনুকূল কত 5 দেওয়া আছে, আর সপ্তাহের দিন কয়টা 7টা। তো এটা হচ্ছে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা খুব সিম্পল, মাইনাস 1 দিয়ে করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার 2/7। ঠিক এই অঙ্কটা কিন্তু হচ্ছে ক্লাস 9 10 বইতে হচ্ছে আপনার 6 নম্বরে আছে, 14 নম্বর চ্যাপ্টারে এমসিকিউতে। তো আমরা এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ নিব, যেটা হচ্ছে 37তম বিশেষ পরীক্ষা আসছে। তো 37তম বিশেষ আপনাদের আসছে, দেখেন একটি থলিতে, আমরা একটা থলি নিলাম, একটি থলিতে 6টি নীল বল আছে, ব্লু বল বিএল, আর আছে হচ্ছে 8টি আছে হচ্ছে হোয়াইট বল, আর 10টি হচ্ছে ব্ল্যাক বল বিএলইউ। এরকম দেওয়া আছে একটি থলিতে আপনার এই সব জিনিসপত্র আছে। তো আপনাকে বলা হচ্ছে দৈবভাবে মানে না দেখে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো সাদা হওয়ার সময় কি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, আর সাদা না হওয়ার সময় কি এই এখানে একটা সি দিতে হবে, তাহলে হয়ে গেছে। তো আপনি জানেন এটা হচ্ছে কি 1 মাইনাস পি অফ ডাব্লিউ। তো পি অফ ডাব্লিউ কে বের করে ফেলি,
তো সাদা হওয়ার সম্ভাবনা কত হবে দেখেন, এই যে মোট ঘটনা সংখ্যা কয়টা আছে এখানে দেখেন 10 8 6, তা 8 আর 6 কত, 8 আর 6 কত 16, 6 6 12, আর 12 থেকে 2 14, 14 আর 10 কত 24, 24 হবে নিচে, আর মোট সাদা আছে কয়টা 8টা। তো যার সম্ভাবনা আপনি বের করবেন সেটা হবে উপরে আর টোটাল হবে নিচে। আপনি যদি 8 দিয়ে ভাগ করেন 8 হবে 3 হবে, তা না হওয়ার সম্ভাবনা তাহলে কত হবে দেখেন, খুব সিম্পল 1 - 1/3। তো আপনি ইজিলি বের করে ফেলবেন। এটা হচ্ছে অ্যানসার হচ্ছে এ নাম্বার, আলটিমেটলি 2/3। তো অ্যানসার হবে এ। তো আগে যেটা অ্যানসার ছিল সেটা ছিল আপনার কত নাম্বার, 37 নাম্বার অ্যানসার ছিল হচ্ছে সি নাম্বার, ওই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা অ্যানসার ছিল সি নাম্বার, আর এটার অ্যানসার হলো এ নাম্বার। তো এতটুকু কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয়, আপনি আশা করি সমমানের যে কোনো ধরনের রিটেন পরীক্ষা হলে আপনি পারবেন। আরো বেশি ভালো করে শেখার জন্য আপনি অবশ্যই ওই আপনি 19 এর হায়ার ম্যাথের চ্যাপ্টার 14 করবেন, আর হচ্ছে যদি আরো আগ্রহী হন তো ইন্টারমিডিয়েট বই থেকে চ্যাপ্টার 10.2 করলে আপনি যদি রিটেনও একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, আব্দুল এনায়েত।